নীলিমার বাবার মৃত্যুর পরে ওদের বাড়ির সমস্ত দায়িত্ব ওর কাঁধে চলে এলো। তাই সে একটা চাইনিজ ভেলের ঠেলা গাড়ি চালু করলো। নীলিমা রোজ চাটনি বানাতো আর নুডলসও ফ্রাই করত। সন্ধেবেলায় ঠিক 5টার সময় ও ঠেলা গাড়ি খুলে বসতো। দিদি, আমাকে একটা চাইনিজ ভেল দাও। আমাকে দুটো পার্সেল করে দাও। নীলিমার ভেলের ঠেলা খোলার সঙ্গে সঙ্গে গ্রাহকের ভিড় শুরু হয়ে যেত। নীলিমা এক এক করে সমস্ত গ্রাহকদের চাইনিজ ভেল দিত। দিদি, খুব ভালো খেতে, খুব মজার ছিল। কালকে আমরা আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এসো। নীলিমার ঘরে বানানো চাটনি আর নুডলসের স্বাদ অন্য দোকানের থেকে একদম আলাদা ছিল, আর সেটাই ওর গ্রাহকদের পছন্দ হতো। কয়েক ঘন্টার মধ্যেই নীলিমার সব কিছু শেষ হয়ে যেত। তারপর ও বাড়ি ফিরে যেত। এই নাও মা, আজকের রোজগার। বাহ, আজকে তুই 600 টাকা রোজগার করেছিস। হ্যাঁ, আজকে চাটনি আর নুডলস বেশি বানিয়েছিলাম। ভালো, কাল থেকে এরকমই বেশি করে বানাস। ঠিক আছে মা। নীলিমা যত বেশি খাবারই বানাক না কেন, ওর ঠেলা খুলতেই সব কিছু শেষ হয়ে যেত। একদিন নীলিমা বাড়িতে বসে ভাবছিল যে ওর কি করা উচিত। মা, যত বেশি করে চাটনি বানাই বা যতই বেশি করে নুডলস ফ্রাই করি, সবই শেষ হয়ে যায়। এটা তো ভালো কথা, তাই না? সেটা তো ঠিকই, কিন্তু গ্রাহককে সব সময় খালি হাতে ফিরে যেতে হয়। সে তো হয়ই। এখন কি করা যাবে? আমার কাছে একটা আইডিয়া আছে। তাই? সেটা কি? দিদি, তুমি রেডিমেড চাটনি আর নুডলসও কিনে রেখো। মাঝে মাঝে ওগুলো ব্যবহার করে ফেলো, তো কেউ বুঝতেও পারবে না। এইভাবে কি করে বুঝতে পারবে না? আরে মা, দিদি নুডলসের মধ্যেখানে যদি রেডিমেড নুডলস থাকে, তাহলে কেউ কি করে বুঝবে যে কোনটা দিদির আর কোনটা রেডিমেড? হ্যাঁ, কথা তো দম আছে, কিন্তু আপাতত আমিও এসব করব না। এখন আমি আরো বেশি নুডলস বানাবো। হ্যাঁ, এটাই সঠিক হবে নীলিমা। পরের দিন থেকে নীলিমা দ্বিগুণ সেজওয়ান চাটনি বানালো। আগের থেকে দ্বিগুণ নুডলসও ফ্রাই করলো। আশা করি এবার সবাই পাবে। সব জিনিস নিয়ে ঠেলাতে গেল, আর সেই দিনই নীলিমার ওখানে একজন বিখ্যাত ফুড ব্লগার এলো। আমরা এসেছি দিদির চাইনিজ ভেল খেতে। শুনেছি খুব টেস্টি। দেখা যাক। বাহ, এত লাজবাব টেস্ট! আপনাদের সবাইকে নীলিমা দিদির চাইনিজ ভেল টেস্ট করা উচিত। এই ফুড ব্লগারের ভিডিও ভাইরাল হয়ে গেল, আর যেই ওই ভিডিও দেখতো, সেই নীলিমার ঠেলাতে পৌঁছে যেত। নীলিমার আবার চাটনি আর নুডলস কম পড়তে লাগলো। একটা চাইনিজ ভেল দাও দিদি। দাদা, সবকিছু শেষ হয়ে গেছে, আপনি কালকে আসবেন? নীলিমার গ্রাহকদের খালি হাতে পাঠাতে ভালো লাগছিল না। সেই রাতে ও যখন বাড়ি ফিরল, মা, ওই ভাইরাল ভিডিওর জন্য গ্রাহক আরো বেড়ে গেছে। এটা তো খুবই ভালো কথা মনা। সে তো ভালোই, কিন্তু আজও সব শেষ হয়ে গেছে। আমাকে গ্রাহককে খালি হাতে ফেরাতে হয়েছে। আরে দিদি, তোমাকে বলছি তো, আমার আইডিয়াটা ইউজ করো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবছি, কাল বাজার থেকে সব নিয়ে আসবো। এটাই ঠিক কথা। পরের দিন সকালে নীলিমা সেজওয়ান চাটনির ক্যান আর নুডলসের বড় বড় প্যাকেট কিনে আনলো। তারপর নীলিমা রোজকার চাটনি বানালো, সাথে নুডলসও ফ্রাই করলো। এই সব জিনিস নিয়ে নিজের ঠেলা গাড়িতে গেল। প্রতিদিনের মতন নীলিমার ঠেলা খুলতেই গ্রাহক জমা হয়ে গেল। আমাকে দুটো চাইনিজ ভেল পার্সেল। আমাকেও একটা। নীলিমার হাত চলতে থাকলো। ধীরে ধীরে কৌটোতে চাটনি কমতে থাকলো। মনে হচ্ছে এবার বাজারে চাটনি মিশিয়ে দেওয়া উচিত, আর নুডলসও। তারপর নীলিমা নিজের চাটনিতে বাইরের চাটনি মিশিয়ে দিল, আর ফ্রাইড নুডলসে বাজারের নুডলস মিশিয়ে দিল। আমার দুটো চাইনিজ ভেল চাই। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। নীলিমা আগের মতোই চাইনিজ ভেল বানিয়ে খাওয়াচ্ছিল সবাইকে। দিদি, স্বাদ একটু অন্যরকম লাগছে, আগের মতো না, কিন্তু ভালোই। নীলিমা খুশি হলো এই ভেবে যে ওর গ্রাহকদের বাজারের জিনিসগুলো পছন্দ হয়েছে। তারপর আর কি, রোজই নীলিমা বাজারের চাটনির সাথে নিজের বানানোটা মিশিয়ে দিত। কেউ স্বাদের বদল বুঝতে পারেনি তো?
না মা, উল্টে সবাই মজা করে খাচ্ছিল। ভালো কথা, মনে হচ্ছে ছায়ার আইডিয়াটা কাজ করেছে। মা খুশি ছিল যে নীলিমার পরিশ্রম একটু কমে গেছিল। ধীরে ধীরে নীলিমা খুব কম জিনিস বানাতো আর বেশিরভাগটাই বাইরে থেকে কিনে নিত, কিন্তু তাও এখনো ওর ঠেলাতে ভিড় ছিল। তারপর একদিন নীলিমার ঠেলার পাশে অশোক চাইনিজের ঠেলা খুলল। ও সেজওয়ান চাটনি আর নুডল সবই বাজার থেকে আনতো। নীলিমার গ্রাহকরা অশোকের ভেলও টেস্ট করলো। এ তো একদম নীলিমা দিদির মতোই। কি সত্যি? এক এক করে সব নীলিমার গ্রাহকরা অশোকের ভেল চেখে দেখলো, আর ওদেরও সেটাও ভালো লাগলো। অশোক খুবই চালাক ছিল, ও গ্রাহকদের নিজের দিকে টানতে চাইতো। তাই সে চাইনিজ ভেলের দাম 10 টাকা থেকে 8 টাকা করে দিল। আরে বাহ, মাত্র 8 টাকায়? ঠিক আছে, এমনিতেও দুজনের স্বাদ একই রকম, সেটাও ঠিক। আরো কম দাম হওয়ার জন্য অশোকের ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগে গেল, আর দেখতে দেখতে নীলিমার ঠেলা খালি ছিল। আজ প্রথমবার নীলিমার জিনিস শেষ হলো না। সে নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। কি হয়েছে? অশোক আমার পাশে চাইনিজ ভেলে ঠেলা খুলেছে আর দাম 8 টাকা করে দিয়েছে। এখন আমার কাছে কেউ আসছে না। তাহলে দিদি, তুমিও দাম কমিয়ে দাও। কিন্তু তাতে তো লাভও কম হবে। কোনো ব্যাপার না, অন্তত তাতে সব বিক্রি তো হবে। হ্যাঁ। পরের দিন নীলিমা নতুন বোর্ড লাগালো। ও চাইনিজ ভেলের দাম 7 টাকা করে দিল। 7 টাকার বোর্ড দেখে গ্রাহক নীলিমার ঠেলার কাছে গেল। এবার তো কিছু করতেই হবে। অশোক দাম কমিয়ে 5 টাকা করে দিল। 5 টাকায় চাইনিজ ভেল, তাহলে তো আমি দুটো খাবো। আবার একবার সব ভিড় অশোকের ঠেলার দিকে চলে গেল। নীলিমা নিজের মাথায় হাত দিল। ও বুঝতেই পারছিল না ও কি করবে। অনেকক্ষণ সেখানেই বসে থাকার পর নীলিমা বাড়ি ফিরল। আমার আইডিয়া কাজে এসেছে তো দিদি। না, অশোক দাম 5 টাকা করে দিয়েছে। আজকে সব জিনিস ফেরত এসেছে। আমি 5 টাকার কম দাম নিতে পারবো না। তাহলে এখন কি হবে? আমার তো তোর কথা শোনাই উচিত ছিল না। আমার চাইনিজ ভেলের ঠেলা ভালোই তো চলছিল, সেখানে আমি লোভে পড়ে বাজার থেকে জিনিস আনলাম। তখনই আমি ডুবতে শুরু করে দিলাম। আমার লোভ করা উচিত হয়নি। কিন্তু এখন তুই কি করবি? আবার সেটাই যেটা আগেও করতাম, নিজে চাটনি আর নুডলস বানিয়ে চাইনিজ ভেল বানাবো, একদম সততার সাথে। পরের দিন নীলিমা সেজওয়ান চাটনি আর নুডলস বানানো শুরু করে দিল। তারপর সন্ধেবেলায় নিজের ঠেলার কাছে পৌঁছালো। নীলিমা বোর্ড পাল্টালো আর 10 টাকা লাগিয়ে দিল, আর তার উপর লাগিয়ে দিল হোম মেড। কিছু সময় নীলিমার ঠেলায় গ্রাহক ছিল না, কিন্তু তারপর একজন মহিলা এলো। তোমার চাইনিজ ভেলে কি আছে দিদি? আমার চাইনিজ ভেলে হোমমেড। এরকম স্বাদ বাজারের নুডলস আর চাটনিতে আপনি কোথাও পাবেন না। একটা চাইনিজ ভেল দাও না। হ্যাঁ, নীলিমা ওই মহিলাকে চাইনিজ ভেল দিল। বাহ, খুব ভালো খেতে। আগে কখনো এমন চাইনিজ ভেল খাইনি। ধীরে ধীরে নীলিমার রোজকার গ্রাহকরা ওর চাইনিজ ভেল চেখে দেখলো। এটা তো একদম পুরোটারই মতো, খুব ভালো খেতে। তারপর আর কি, সব পুরনো গ্রাহক নীলিমার কাছে ফিরে এলো। অশোকের ঠেলাতে দাম কম ছিল, কিন্তু কেউ সেখানে যেতে চাইতো না। অশোক চিন্তা করতে লাগলো ও কি করতে পারে। কিন্তু নীলিমার আসল চাইনিজ ভেলের তো কোনো জবাবই ছিল না। একবার আবার নীলিমার ব্যবসা বৃদ্ধি পেল। ও খুব খুশি হলো, আর সে কোনোদিনও নিজের ব্যবসাতে লোভ আসতে দিল না। লক্ষণ সিংয়ের ছেলে চমন দিল্লি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে নিজের গ্রামে ফেরে। এসে গেছো বাবা, এরপর কি করবে বলে ভাবছো? আমি তো বলছি তুমি IAS এর জন্য প্রস্তুতি নাও। না বাবা, এই সময় আমাদের দেশে ব্যবসায়ীদের দরকার আছে। এরকম লোকেদের রোজগার ভালো হতে থাকে। আমি কোনো না কোনো ব্যবসা অবশ্যই করব। বাবা, আমাদের পরিবারে কেউ কোনোদিন ব্যবসা করেনি। আমাদের কাছে টাকাও নেই, তো ব্যবসা কিভাবে হবে? তুমি টাকার চিন্তা করো না বাবা, ব্যবসার জন্য বুদ্ধি লাগে। অল্প টাকাতেও ব্যবসা শুরু করা যায়।
চমন বাজারে যায় আর দেখে লালারাম ধাবাতে অনেক মানুষের ভিড় লেগে গেছে। আমার একটা ধাবা খোলা উচিত, আর এর জন্য কোনো বড় পুঁজিরও দরকার নেই। চমন ওর বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে একটা বড় ধাবা খুলে নিল। চমন খাবারে ভালো জিনিস ব্যবহার করত, ভালো আটা, ভালো চাল। শুরুর 2 দিন পর্যন্ত চমনের ধাবাতে কেউ আসে না। একদিন এক লোক আসে। আরে ভাই, কত টাকার প্লেট দিয়েছো? মাত্র 40 টাকা স্যার। এরপর 2-3টে লোক আরো আসে। সব লোক চমনের খাবারের প্রশংসা করতে থাকে। চমনের সবজি খাবার পর লোক আঙ্গুল চাটতে থাকে। তার সাথে চমনের ব্যবহার ও খুব ভালো ছিল। ও নিজের গ্রাহকদের খুব সম্মান দিত। এরপর আস্তে আস্তে চমনের দোকানে খুব ভিড় বাড়তে লাগলো। আরে ভাই, রুটি তাড়াতাড়ি নিয়ে এসো। আরে আমার জন্য সবজি নিয়ে এসো। আরে ভাই, ভাত শেষ হয়ে গেছে, আমার জন্য ভাত নিয়ে এসো। একদিন চমন একজন গ্রাহককে সবজি দিতে যাচ্ছিল। তাড়াতাড়ি করতে গিয়ে ওর পা পিছলে পড়ে যায় আর মাথাতে আঘাত লাগে। 1 মাস পরে যখন ও হাসপাতাল থেকে ওর ধাবাতে ফিরল আর দেখল ওর আশেপাশে 4-5টি নতুন ধাবা খুলে গেছে। চমন আবার ধাবাটি খুলল আর ওর সাথে একটা ছেলেকে রাখলো কাজের জন্য। কিন্তু খদ্দেরের সংখ্যা এবার খুব কম হওয়াতে চমন ধাবা বন্ধ করে দিতে বাধ্য হলো। আরে আমি তো তোকে প্রথমেই বলেছিলাম যে ব্যবসা করিস না, কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নে। বাবা, সব কাজে এরকম ছোটখাটো সমস্যা আসতেই থাকে, কিন্তু আমাদের হার মেনে যাওয়া উচিত নয়। আমি কিচ্ছু জানি না। গ্রামের সব ছেলে সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছে, তুইও চাকরির জন্য প্রস্তুতি নে, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা। চমন উদাস হয়ে গ্রামে ঘুরতে থাকে। তখনও দেখতে পায় একজন বাঁধাকপি বিক্রি করছে, আর ওটা দেখে ওর মনে পড়ে গেল যে একবারও দিল্লিতে চাইনিজ ভেল খেয়েছিল। যদিও চাইনিজ ভেলের ব্যবসা শুরু করে, চমন নুডলস, বাঁধাকপি আর বাকি জিনিস কিনে নিল আর নিজের দোকানে একটা স্কুলের সামনে লাগিয়ে দিল। দিনে ও খাবার তৈরি করত আর বিকালে বিক্রি করত। চমনের কাছে স্কুলের বাচ্চাদের ভিড় লেগে যায়। তাড়াতাড়ি চমনের কাছে অনেক টাকা আসতে থাকে। চমন ওর গ্রামের চমন চাইনিজ ভেলওয়ালা নামে ফেমাস হয়ে যায়। একদিন লক্ষণ সিং ওর বন্ধুর বাড়িতে যায়। এসো এসো লক্ষণ সিং, এই নাও চাইনিজ ভেলটা খাও। এটা তো আমি আজ প্রথমবার খাচ্ছি। লক্ষণ সিং ভেল খেয়ে দেখে। আরে বাহ, স্বাদ তো খুব ভালো। কে বানিয়েছে এটা? আরে তুমি এটা জানো না? এটা তোমারই ছেলে চমন বানিয়েছে। গোটা গ্রামের লোক ও চাইনিজ ভেল খায়। লক্ষণ সিং ওর ছেলের কাছে যায় আর গিয়ে দেখে যে ওর ছেলে খুব পরিশ্রমের সাথে কাজ করছে, আরো খুব ভালো জামা কাপড় পরে আছে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে বুঝতে পারিনি। কোনো ব্যাপার না বাবা। খোকা, এবার আমি বুঝে গেছি যে টাকা আর সম্মান শুধু চাকরি থেকেই আসে না, কখনো কখনো ব্যবসা থেকেও আসতে পারে। ये कहानी है राम नारायण की, जो फिरोजपुर स्टेशन पर कुली था। कुली आया मैडम। कितने पैसे लोगे? जो आप दे दे मैडम। राम नारायण को जो कुछ भी यात्री दे देते वो उसी में खुश रहता था। एक दिन कुछ कुली मजदूरी बढ़ाने के लिए हड़ताल पर बैठ गए। तब राम नारायण उनके पास गया। हमारी मांगे पूरी करो, हमारी मांगे पूरी करो। सरकार को हमारी मजदूरी बढ़ानी चाहिए। अगर ऐसा नहीं हुआ तो हमारे परिवार का क्या होगा? भाई, लेकिन जो यात्री आते हैं क्या उनका परिवार नहीं है? अगर हम अपनी मजदूरी बढ़ा देंगे तो क्या उनकी जेब हल्की नहीं हो जाएगी?
जो लोग सफर करना जानते हैं उन लोगों को हमारी मजदूरी भी देनी आनी चाहिए। मैं इसके खिलाफ हूँ और क्या पता ऐसा हो कि ये यात्री खुद ही अपना भार उठाने लगे, तब सोचो हमारे परिवार वालों का क्या होगा। हाँ, ये बात भी सही है। तब तो हम लोगों के परिवार वालों को भूखा सोना पड़ेगा। सभी कूलियों को राम नारायण की बात समझ आ गई। तभी उसका बेटा करण वहां आया। बाबा, 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 अभी आया। राम नारायण अपने बेटे के पास गया। वहां क्या चल रहा है बाबा? कुछ नहीं, ये लोग फिर से हड़ताल पर बैठे थे, लेकिन अब सब ठीक है। बाबा, सब कुली हड़ताल पर क्यों बैठे रहते हैं? क्योंकि वो चाहते हैं कि मजदूरी बढ़ाई जाए। ये तो सही नहीं है। सही भी है और गलत भी। मतलब ये कि सही इसलिए क्योंकि कुली लोगों का परिवार को पैसे की जरूरत है, और गलत इसलिए कि ज्यादा मजदूरी यात्रियों की जेब पर भारी पड़ जाएगी। इससे यात्री खुद अपना भार उठाने लगेंगे और हमारा रोजगार ही कम हो जाएगा। नन्हे करण को अपने पापा की बात समझ आ गई। अब 20 साल बीत गए और करण एक जूस कंपनी का मैनेजर बन गया था। अब उसके बाबा कुली नहीं रहे और करण का परिवार बहुत ही खुशहाल था। लेकिन एक दिन करण के सामने एक समस्या आ गई। अब तुम ही बताओ बेटा, हमें क्या करना चाहिए? कानपुर वाली फैक्ट्री के वर्कर्स आए दिन स्ट्राइक पर जाते रहते हैं। मैं तो सोच रहा हूँ कि वो फैक्ट्री ही बंद कर दूं। नहीं सर, फैक्ट्री बंद करने से बहुत से परिवारों को नुकसान पहुँचेगा। तो मैं क्या करूं? नुकसान झेल कर व्यापार तो नहीं कर सकता हूं ना। आप मुझे एक मौका दीजिए, मैं वहां जाकर उनसे बात करूंगा। अब करण रेलगाड़ी में बैठकर कानपुर के लिए निकल पड़ा। कानपुर पहुंचकर वो सीधे कंपनी में गया। वहां जाकर उसे पता चला कि फैक्ट्री में हमेशा स्ट्राइक का कारण था कल्लू पहलवान, जो सीधे साधे वर्कर्स को स्ट्राइक करने के लिए बहकाता था। शर्मा जी, मुझे सारे वर्कर्स से बात करनी है। क्या आप उन सभी को यहाँ बुला सकते हैं? कुछ ही देर में सारे वर्कर्स वहाँ आ गए और कल्लू पहलवान भी। आप लोग सोच रहे होंगे कि मैंने आप सभी को यहाँ क्यों बुलाया। मैंने आप सभी को यहाँ एक कहानी सुनाने के लिए बुलाया है। कहानी? ये कहानी मेरी है। मेरे बाबा एक कुली थे जो फिरोजपुर स्टेशन पर कुली का काम करते थे। एक दिन वहाँ एक बहुत ही हट्टा कट्टा कुली आया, भीमा। उसने सारे कुलियों को बहकाना शुरू कर दिया और वो सब कुली हड़ताल पर बैठ गए। लेकिन फिर मेरे बाबा उन कुलियों के पास गए और उन्हें समझाया कि उनकी हड़ताल से उनका फायदा नहीं बल्कि नुकसान है, क्योंकि अगर यात्री अपना भार खुद उठाने लगे तो उन्हें काम नहीं मिलेगा। मेरे बाबा की वजह से उन कुलियों की जिंदगी बर्बाद होने से बच गई। तो इस कहानी से आप लोगों ने क्या सीखा? शायद एक भीमा हमारे साथ भी है। हाँ, और शायद उसी की वजह से तुम सबके परिवार भूखे मर सकते हैं। मालिक तो ये फैक्ट्री बंद करने की सोच रहे हैं। अब इस फैक्ट्री का क्या होगा वो आप सभी को तय करना है। करण ये सब बोलकर वहाँ से चला गया और वर्कर्स आपस में फुसफुसाने लगे। इस बात को 3 महीने हो गए थे। अरे बेटा करण, तुमने फैक्ट्री वर्कर्स पर क्या जादू कर दिया? क्यों सर? पिछले 3 महीनों से किसी ने स्ट्राइक की बात तक नहीं की। सब समझदार हैं, लेकिन तुमने उनसे बोला क्या? कुछ नहीं, सिर्फ उन्हें उनके आस्तीन का सांप दिखाया और एक छोटी सी कहानी सुनाई। जो भी हो, बेटा तुम्हारा तो जवाब ही नहीं। मालिक करण से बहुत खुश थे और करण को ये खुशी थी कि उसने बहुत से परिवार को बिखरने से बचा लिया। तो बच्चों, ये कहानी हमें ये सिखाती है कि कल्लू पहलवान या भीमा जैसे कई लोग हमारी जिंदगी में आते हैं जो हमें बहकाते हैं। समझदारी इसी में है कि हम बहकावे में ना आए।
और अपने जीवन का हर निर्णय सोच विचार और सूझबूझ से लें। वसई की एक छोटी सी झोपड़ी में पिंटू और उसकी माँ मीना रहा करते थे। पिंटू के बाबा को गुजरे हुए कई साल हो गए थे। मीना दूसरों के घरों में बर्तन धोकर घर का खर्चा चलाया करती थी। पिंटू और मीना दोनों गरीबी की जिंदगी जी रहे थे। बेटा पिंटू, मैं चाहती हूँ कि कल से तुम स्कूल जाओ और पढ़ाई करो। लेकिन माँ, हमारे घर की परिस्थिति इतनी खराब है, आप मेरी पढ़ाई का खर्चा कैसे उठाएंगी? वो मैं देख लूंगी, बाकी तुम सिर्फ पढ़ाई पे ध्यान दो। वैसे भी सारा दिन यहाँ वहाँ मटर गश्ती ही करते रहते हो। कम से कम अगर तुम स्कूल जाओगे तो भविष्य में तो तुम्हारी जिंदगी संवर जाएगी। ठीक है माँ, लेकिन मैं भी कुछ काम ढूंढकर आपकी मदद करूँगा। हाँ ठीक है। और अगले दिन मीना अपने बेटे को पहली बार स्कूल छोड़ने गई। मीना बहुत खुश थी और अपने बेटे को स्कूल में जाते देख उसके आंसू नहीं रुके। अब मीना ने और 2 घरों में काम करना शुरू कर दिया था। पिंटू स्कूल से लौटकर अपनी माँ मीना की राह देखने लगा। माँ को अब तक तो लौट आना चाहिए था, कहाँ रह गई माँ? पिंटू काफी देर तक राह देखता रहा और फिर मीना लौट आई। कहाँ रह गई थी आप? कुछ नहीं, मैं और 2 घरों में काम कर रही थी। और 2? हाँ, तेरी पढ़ाई के लिए। माँ, वैसे तेरे स्कूल का पहला दिन कैसा था? बहुत अच्छा था माँ। मेरे स्कूल में बहुत से बच्चे हैं, मैंने बहुत सारे दोस्त भी बनाए और हमारे मास्टर जी भी बहुत अच्छे हैं। अच्छा है, अच्छा है। तुम अच्छे से पढ़ लिख कर बड़े ऑफिसर बन जाओ। और माँ, मैंने अपने लिए काम भी ढूंढ लिया है। कल से मैं रोज पेपर डालने जाऊंगा, जिससे आपकी कुछ और मदद हो जाएगी। मेरा लाडला। और अगले दिन से पिंटू रोज लोगों के घरों में पेपर डालने लगा। उसके बदले व्यापारी उसे कुछ पैसे दे दिया करता था और फिर घर लौटकर वो स्कूल के लिए तैयार हुआ करता था। और फिर मीना उसे स्कूल छोड़कर अपने काम पर चली जाया करती थी। कई दिनों तक ये सिलसिला चलता रहा। एक दिन पिंटू पेपर डाल ही रहा था जब वो व्यापारी के पास लौटा तो उसके पास एक पेपर बच गया था। साहब, आज एक पेपर ज्यादा आ गया था। ठीक है, ये पेपर तुम ही रख लो। पिंटू पेपर घर ले गया और वो उसमें छपे हुए शब्दों की पहेली को सुलझाने लगा। फिर स्कूल के रास्ते जाते वक्त वो एक न्यूज़पेपर के दफ्तर में रुका और उसने वो पहेली वाला पेपर उन्हें दे दिया। और फिर रोज की तरह वो लोग स्कूल गए और मीना अपने काम पर चली गई। अब मीना एक घर के बाद दूसरे और फिर तीसरे घर में काम किया करती थी और पिंटू स्कूल के बाद पढ़ाई करता था। फिर अपने घर की साफ सफाई करके अपनी माँ के लौटने का इंतजार किया करता था। 15 दिन बाद जब पिंटू अपने स्कूल में था तो पिंटू के मास्टर जी के साथ एक ऑफिसर आए। यही है पिंटू? तो वो तुम हो जिसने वो पहेली का हल किया था? जी सर। तुम बहुत ही बुद्धिमान हो। उस दिन की वो पहेली सिर्फ तुम अकेले ही हल कर पाए थे और इसलिए हमारी कंपनी ने ये निर्णय लिया है कि वो तुम जैसे बुद्धिमान बच्चे की पढ़ाई का खर्च उठाएगी। ये सुनकर
पिंटू बहुत खुश हुआ। स्कूल के बाद वो घर पहुंचा और आज वो अपनी माँ का बड़ी ही बेसब्री से इंतजार कर रहा था। और आज जैसे ही मीना घर लौटी, पिंटू ने अपनी माँ को गले लगाया। माँ, माँ, माँ। अरे क्या हुआ? माँ, अब से आपको ज्यादा काम नहीं करना पड़ेगा। और वो क्यों? क्योंकि वो पेपर वाली कंपनी वालों ने मुझे स्कॉलरशिप दी है। मतलब अब से मेरी पूरी पढ़ाई का खर्चा वो संभालेंगे। मीना भावुक हो गई। उसने पिंटू को गले लगाया और फूट फूट कर रोने लगी। ये कहानी हमें ये सिखाती है कि मेहनत हमेशा रंग लाती है। ये स्कॉलरशिप मीना और पिंटू की कड़ी मेहनत का ही फल था। ছোট চেতনকে ছোটবেলাতে কেউ রেলওয়ে স্টেশনে ছেড়ে চলে গিয়েছিল। না বাবা মার কোনো খোঁজ ছিল, না পরিবারের। ও স্টেশনকে নিজের ঘর ভেবে নিয়েছিল। একটু বড় হতে না হতেই ছোটখাটো চুরি করা, কারোর পকেট মারা শিখে গিয়েছিল। তাতে যেইটুকু রোজগার হতো তাতে সে নিজের খাবার আর স্টেশনে থাকা গরিব বাচ্চাদের খাবারের জন্য খরচ করত। পেট ভরে গেছে দাদা, যদি আপনি না থাকতেন তাহলে আমাকে ক্ষুধার্তই ঘুমোতে হতো। আমি থাকতে তোমাকে কখনোই ক্ষুধার্ত থাকতে হবে না। পরের দিন যখন ছোট চেতন কারোর পকেট মারছিল তখন সে ধরা পড়ে যায় আর পুলিশ তাকে ধরে তার ভালো করে ধোলাই করে আর জেলে পুরে দেয়। তোমার লজ্জা করে না চুরি করতে? কি করব স্যার, আর কোনো কাজ তো করতেই পারি না। ছোটবেলা বাবা স্টেশনে ছেড়ে দিয়েছিল, পেট চালানোর জন্য শুধু চুরি করাই শিখে উঠতে পেরেছি আমি ভালো করে চিনি তোমার মতো চোরেদের। আগে তো গরিব হওয়ার নাটক করো, তারপর লোকেদের পকেট মারো। স্যার আমি তো কাজ করতেই চাই, কিন্তু কাজ তো পাওয়া যায় না। তখনই পুলিশ স্টেশনের সামনে একটা বড় গাড়ি এসে থামে। পুলিশের লোক ছোট চেতনকে জেলে পুরে দেয়। আরে মিনিস্টার স্যার এসে গেছেন, সরাও এদের সবাইকে। মিনিস্টার স্যারের জন্য রাস্তা খালি করো। ছোট চেতনের সাথে জেলে আরেকজন কয়েদি থাকে। ছোট চেতন তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, জেলের উদ্ঘাটন নাকি? হঠাৎ মিনিস্টার স্যার জেলে কেন এলেন বলুন তো? কিসের মিনিস্টার? ও আমাদের মতোই একজন কয়েদি। কয়েদি? কিন্তু সব পুলিশরাও ওনার এত আপ্যায়ন কেন করছে? আমরা ছোটখাটো চুরি করি তো আমাদের মারধর করে জেলে পুরে দেওয়া হয়। এই মিনিস্টাররা বড় সড়ো কাজ করে, হাজার হাজার কোটি কোটি চুরি করে, তাও এদের এত সম্মানের সাথেই জেলে নিয়ে আসা হয়। পুলিশ ইন্সপেক্টর গিয়ে মিনিস্টারের গাড়ির দরজা খোলে, তারপর ওনাকে সেলাম করে ভেতরে আসার জন্য বলে। সেলাম স্যার, আপনার জন্যই আমি এখানে চাকরি পেয়েছিলাম। আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আমার এখানে ভালো করে আপ্যায়ন করিও, তাই কমিশনারকে বলে আমি এই জেলে শিফট করেছি। চিন্তা করবেন না, আপনার কোনো জিনিসকে কখনো অভাব হবে না। এই ব্যাপারটা আমি বিশেষ করে খেয়াল রাখবো। পুলিশ ইন্সপেক্টর কয়েদি মিনিস্টারকে সম্মানের সাথে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে আসে। কয়েদি মিনিস্টার ইন্সপেক্টরের চেয়ারে বসে পড়ে। আমার জেলে টিভি, এসি আর ফ্রিজের ব্যবস্থা হয়ে গেছে তো? ইয়েস স্যার, সব জিনিসের ব্যবস্থা হয়ে গেছে। আপনার কোনো জিনিসের কোনো অভাব হবে না একেবারে। ছোট চেতন নিজের জেল থেকে এই সব কিছু দেখছিল। ওর এই সব কিছু দেখে খুবই আশ্চর্য লাগে। অদ্ভুত ব্যাপার, যে লোকেদের টাকা মারলো, যার জন্য এতগুলো গরিব লোক খেলে অবধি পেল না, সে এখানে তো আরাম জীবন কাটাচ্ছে। কি বলবো দাদা, পৃথিবীটা তো এরকমই। আমাদের নিরুপায় হয়ে ছোটখাটো চুরি করা বড় অপরাধ হয়ে যায়, আর এরা বড় বড় সমস্যা পাকালেও কারোর কিছু রকম কোনো যায় আসে না। পুলিশ ইন্সপেক্টর সম্মানের সাথে কয়েদি মিনিস্টারকে জেলে নিয়ে আসে। কয়েদি মিনিস্টার জেল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সেটা কোনো লিভিং রুমের চেয়ে কিছু কম নয়। তাতে টিভি, ফ্রিজ, এসি সব সুবিধাই থাকে। খাবারে কয়েদি মিনিস্টার সুস্বাদু খাবার পায়, আর ছোট চেতন পায় পেঁয়াজ আর শুকনো রুটি। আরে দাদা, একটু আচার টাচার তো দিয়ে দাও। এই শুকনো রুটি কিভাবে খাবো? তুমি তো বলেছিলে যে তুমি খুব গরিব, তাহলে তুমি কি সারাদিন 56 রকমের ভোগ খেতে থাকো নাকি, যে এখন তোমার আচারও চাই? খেয়ে নাও চুপচাপ, না হলে একটুকু জুটবে না। না 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 না, আমি খেয়ে নিচ্ছি। আগামী দিন সব কয়েদিদের পাথর ভাঙার কাজে লাগানো হয়।
মিনিস্টার কয়েদি আরাম করে চেয়ারে বসে রোদ পোহায়। আরে ইন্সপেক্টর, এখানে প্রচুর রোদ আসছে, ছাতা নিয়ে এসো। ইয়েস স্যার, আমি এখনই নিয়ে আসছি। পুলিশ ইন্সপেক্টর রোদে কয়েদি মিনিস্টারের জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অন্য কয়েদিরা রোদের মধ্যে ঘাম ঝরায়। তখনই ভুল করে ছোট চেতনের পায়ে হাতুড়ি লেগে যায়। আরে অন্ধ নাকি, দেখে কাজ করতে পারিস না? নিজের পায়ে হাতুড়ি মেরে দিলি। যদি দেখতেই পেতাম তাহলে নিজে কেন পায়ে হাতুড়ি মারতাম? আমার কি টেলা ভাবছে নাকি? তোর মুখ তো খুব চলছে, দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। পুলিশ ইন্সপেক্টর ছোট চেতনকে মারধর করে ওকে জেলে পুরে দেয়। সেদিন ওকে কিচ্ছু খেতেও দেয় না। আরে ভাই, এদের সাথে কেন কথা বলতে যাচ্ছ? এ নাও, তুমি আমার অর্ধেক রুটি খেয়ে নাও, নয়তো না খেয়ে ঘুমোতে হবে। আমার নিজের কোনো চিন্তা নেই, আমি শুধু ওই বাচ্চাগুলোর কথা ভাবছি যাদের আমি খেতে দিতাম। বেচারা ওরা সবাই না খেয়ে ঘুমোচ্ছে। এই কুম্ভকর্ণ যে কোনো অন্য বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ঘুমোই, সে এখানে আরাম করে নাক ডেকে ঘুমোচ্ছে। দেখো, আমি ঠিক করে নিয়েছি, এখান থেকে বেরোনোর পরে আমি মিনিস্টার হব। কিন্তু এরকম ফালতু মিনিস্টার একেবারেই নয়। আমি গরিব আর আশ্রয়হীন মানুষদের সাহায্য করব। এরকম চোর মিনিস্টারকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়াবো। আর আমি তোর প্রিয় হয়ে যাব। তুমি আমায় কাজে রাখবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ভাই রে, তোকে রাখবো না তো আমি কাকে রাখবো? আর আমার এইরকম মিনিস্টারদের ব্যান্ড বাজাতেই হবে। একদিন ছোট চেতন কয়েদি মিনিস্টারকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই যে তোমাদের মতো মিনিস্টার হওয়ার জন্য কি কি করতে হয়? তোমার মতো ছোট লোকদের মুখ থেকে এত বড় কথা ভালো শোনায় না। গিয়ে আমার জেল পরিষ্কার কর। এমন কি হয়েছে স্যার? ছোট প্রশ্নই তো করেছিলাম, উত্তর দিতে না চাইলে না বলে দিতে পারতে। 6 মাস পরে ছোট চেতন নিজের সাজা সম্পূর্ণ করে বাইরে বেরোয় আর গরিব অসহায়দের সম্বল হয়ে নিজের এলাকায় মিনিস্টার হয়। সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা আর খাবার দেয়। বদমাইশি করা মিনিস্টারকে কঠিন থেকে কঠিন শাস্তি পাওয়ায়। ছোট চেতনকে ছোটবেলাতেই কেউ রেলওয়ে স্টেশনে ছেড়ে চলে গিয়েছিল। না বাবা মার কোনো খোঁজ ছিল, না পরিবারের। ও স্টেশনকে নিজের ঘর ভেবে নিয়েছিল। একটু বড় হতে না হতেই ছোটখাটো চুরি করা, কারোর পকেট মারা শিখে গিয়েছিল। তাতে যেটুকু রোজগার হতো তাতে সে নিজের খাবার আর স্টেশনে থাকা গরিব বাচ্চাদের খাবারের জন্য খরচ করত। পেট ভরে গেছে দাদা, যদি আপনি না থাকতেন তাহলে আমাকে ক্ষুধার্তই ঘুমোতে হতো। আমি থাকতে তোমাকে কখনোই ক্ষুধার্ত থাকতে হবে না। পরের দিন যখন ছোট চেতন কারোর পকেট মারছিল তখন সে ধরা পড়ে যায় আর পুলিশ তাকে ধরে তার ভালো করে ধোলাই করে আর জেলে পুরে দেয়। তোমার লজ্জা করে না চুরি করতে? কি করব স্যার, আর কোনো কাজ তো করতেই পারি না। ছোটবেলা বাবা স্টেশনে ছেড়ে দিয়েছিল, পেট চালানোর জন্য শুধু চুরি করাই শিখে উঠতে পেরেছি আমি ভালো করে চিনি তোমার মতো চোরেদের। আগে তো গরিব হওয়ার নাটক করো, তারপর লোকেদের পকেট মারো। স্যার, আমি তো কাজ করতেই চাই, কিন্তু কাজ তো পাওয়া যায় না। তখনই পুলিশ স্টেশনের সামনে একটা বড় গাড়ি এসে থামে। পুলিশের লোক ছোট চেতনকে জেলে পুরে দেয়। আরে মিনিস্টার স্যার এসে গেছেন, সরাও এদের সবাইকে। মিনিস্টার স্যারের জন্য রাস্তা খালি করো। ছোট চেতনের সাথে জেলে আরেকজন কয়েদি থাকে। ছোট চেতন তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, জেলের উদ্ঘাটন নাকি? হঠাৎ মিনিস্টার স্যার জেলে কেন এলেন বলুন তো? কিসের মিনিস্টার? ও আমাদের মতোই একজন কয়েদি। কয়েদি? কিন্তু সব পুলিশরাও ওনার এত আপ্যায়ন কেন করছে? আমরা ছোটখাটো চুরি করি তো আমাদের মারধর করে জেলে পুরে দেওয়া হয়। এই মিনিস্টাররা বড় সড়ো কাজ করে, হাজার হাজার কোটি কোটি চুরি করে, তাও এদের এত সম্মানের সাথেই জেলে নিয়ে আসা হয়। পুলিশ ইন্সপেক্টর গিয়ে মিনিস্টারের গাড়ির দরজা খোলে, তারপর ওনাকে সেলাম করে ভেতরে আসার জন্য বলে। সেলাম স্যার, আপনার জন্যই আমি এখানে চাকরি পেয়েছিলাম। আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আমার এখানে ভালো করে আপ্যায়ন করিও, তাই কমিশনারকে বলে আমি এই জেলে শিফট করেছি। চিন্তা করবেন না, আপনার কোনো জিনিসকে কখনো অভাব হবে না। এই ব্যাপারটা আমি বিশেষ করে খেয়াল রাখবো। পুলিশ ইন্সপেক্টর কয়েদি মিনিস্টারকে সম্মানের সাথে পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে আসে। কয়েদি মিনিস্টার ইন্সপেক্টরের চেয়ারে বসে পড়ে। আমার জেলে টিভি, এসি আর ফ্রিজের ব্যবস্থা হয়ে গেছে তো? ইয়েস স্যার, সব জিনিসের ব্যবস্থা হয়ে গেছে। আপনার কোনো জিনিসের কোনো অভাব হবে না একেবারে।
ছোট চেতন নিজের জেল থেকে এইসব কিছু দেখছিল। ওর এইসব কিছু দেখে খুবই আশ্চর্য লাগে। অদ্ভুত ব্যাপার, যে লোকেদের টাকা মারলো, যার জন্য এতগুলো গরিব লোক খেলে অবধি পেল না, সে এখানে তো আরাম জীবন কাটাচ্ছে। কি বলবো দাদা, পৃথিবীটা তো এরকমই। আমাদের নিরুপায় হয়ে ছোটখাটো চুরি করা বড় অপরাধ হয়ে যায়, আর এরা বড় বড় সমস্যা পাকালেও কারোর কিছু রকম কোনো যায় আসে না। পুলিশ ইন্সপেক্টর সম্মানের সাথে কয়েদি মিনিস্টারকে জেলে নিয়ে আসে। কয়েদি মিনিস্টার জেল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সেটা কোনো লিভিং রুমের চেয়ে কিছু কম নয়। তাতে টিভি, ফ্রিজ, এসি সব সুবিধাই থাকে। খাবারে কয়েদি মিনিস্টার সুস্বাদু খাবার পায়, আর ছোট চেতন পায় পেঁয়াজ আর শুকনো রুটি। আরে দাদা, একটু আচার টাচার তো দিয়ে দাও। এই শুকনো রুটি কিভাবে খাবো? তুমি তো বলেছিলে যে তুমি খুব গরিব, তাহলে তুমি কি সারাদিন 56 রকমের ভোগ খেতে থাকো নাকি, যে এখন তোমার আচারও চাই? খেয়ে নাও চুপচাপ, না হলে একটুকু জুটবে না। না 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 না, আমি খেয়ে নিচ্ছি। আগামী দিন সব কয়েদিদের পাথর ভাঙার কাজে লাগানো হয়। মিনিস্টার কয়েদি আরাম করে চেয়ারে বসে রোদ পোহায়। আরে ইন্সপেক্টর, এখানে প্রচুর রোদ আসছে, ছাতা নিয়ে এসো। ইয়েস স্যার, আমি এখনই নিয়ে আসছি। পুলিশ ইন্সপেক্টর রোদে কয়েদি মিনিস্টারের জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অন্য কয়েদিরা রোদের মধ্যে ঘাম ঝরায়। তখনই ভুল করে ছোট চেতনের পায়ে হাতুড়ি লেগে যায়। আরে অন্ধ নাকি, দেখে কাজ করতে পারিস না? নিজের পায়ে হাতুড়ি মেরে দিলি। যদি দেখতেই পেতাম তাহলে নিজে কেন পায়ে হাতুড়ি মারতাম? আমার কি টেলা ভাবছে নাকি? তোর মুখ তো খুব চলছে, দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। পুলিশ ইন্সপেক্টর ছোট চেতনকে মারধর করে ওকে জেলে পুরে দেয়। সেদিন ওকে কিচ্ছু খেতেও দেয় না। আরে ভাই, এদের সাথে কেন কথা বলতে যাচ্ছ? এ নাও, তুমি আমার অর্ধেক রুটি খেয়ে নাও, নয়তো না খেয়ে ঘুমোতে হবে। আমার নিজের কোনো চিন্তা নেই, আমি শুধু ওই বাচ্চাগুলোর কথা ভাবছি যাদের আমি খেতে দিতাম। বেচারা ওরা সবাই না খেয়ে ঘুমোচ্ছে। এই কুম্ভকর্ণ যে কোনো অন্য বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ঘুমোই, সে এখানে আরাম করে নাক ডেকে ঘুমোচ্ছে। দেখো, আমি ঠিক করে নিয়েছি, এখান থেকে বেরোনোর পরে আমি মিনিস্টার হবই হব। কিন্তু এরকম ফালতু মিনিস্টার একেবারেই নয়। আমি গরিব আর আশ্রয়হীন মানুষদের সাহায্য করব। এরকম চোর মিনিস্টারকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়াবো। আর আমি তোর প্রিয় হয়ে যাব। তুমি আমায় কাজে রাখবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ভাই রে, তোকে রাখবো না তো আমি কাকে রাখবো? আর আমার এইরকম মিনিস্টারদের ব্যান্ড বাজাতেই হবে। একদিন ছোট চেতন কয়েদি মিনিস্টারকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই যে তোমাদের মতো মিনিস্টার হওয়ার জন্য কি কি করতে হয়? তোমার মতো ছোট লোকদের মুখ থেকে এত বড় কথা ভালো শোনায় না। গিয়ে আমার জেল পরিষ্কার কর। এমন কি হয়েছে স্যার? ছোট প্রশ্নই তো করেছিলাম, উত্তর দিতে না চাইলে না বলে দিতে পারতে। 6 মাস পরে ছোট চেতন নিজের সাজা সম্পূর্ণ করে বাইরে বেরোয়, আর গরিব অসহায়দের সম্বল হয়ে নিজের এলাকায় মিনিস্টার হয়। সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা আর খাবার দেয়। বদমাইশি করা মিনিস্টারকে কঠিন থেকে কঠিন শাস্তি পাওয়ায়।